লাস ভেগাস রাতের শহর। এ শহর দিনে ঘুমায়, কিন্তু ঘুমিয়ে দিন কাভার করার মতো সময় আমাদের হাতে নাই। হোটেল থেকে আমাদের জন্য নির্ধারণ করে দেয়া সেই টুরিস্ট বাসে আমরা উঠে বসি। আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। অ্যারিজোনা রাজ্যের মরু অঞ্চল দিয়ে শুরু হয় আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন অভিমুখে যাত্রা। উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়া আমেরিকার ৪৮তম এই রাজ্যের ভূমিরূপ অন্যরকম। দিগন্ত বিস্তৃত মরুভূমি, উঁচু নিচু পাহাড় ঘেরা ভূমিরূপ, সরু খাদ বিশিষ্ট নদীপথ ইত্যাদি, এসব মিলিয়েই অনন্য প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এ রাজ্য। ট্যুরিস্ট বাসটি নেভাদার রাজ্য পার হয়ে অ্যারিজোনায় প্রবেশ করতেই আমাদের নামিয়ে দেওয়া হয় হুভার্স ড্যাম দেখার জন্য। কলোরাডো নদীর উপর ৭২৬ ফুট উঁচু আর ১২৪৪ ফুট লম্বা এই বাঁধটিতে ২৩৩ বর্গ মাইল এলাকা জুড়ে পৃথিবীর অন্যতম জলধারার তৈরি করতে সক্ষম হয়েছে। এখান থেকে সৃষ্ট বিদ্যুৎ দিয়েই নেভাদা, অ্যারিজোনা আর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলের পুরো বিদ্যুতের যোগান হয়। এই বাঁধটি তৈরির আগে ১৪৫০ মাইল দীর্ঘ কলোরাডো নদীটি প্রায় ১.৫ লক্ষ কোটি বছর ধরে এই পথ দিয়ে বয়ে গিয়ে গালফ অফ ক্যালিফোর্নিয়ায় মিশেছে। সে সময় নদীর পানিতে তার পাড়ের লাল পাথরের প্রতিফলন পড়ে লাল রঙের মতো দেখাতো বলে স্প্যানিশরা কলোরাডো বা লাল রঙের নদী বলেই ডাকতে শুরু করলো। এই কলোরাডো নদীতে প্রতি বর্ষায় বন্যার প্রকোপ দেখা দিত এবং নিচু এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করত। ১৯৩১ সালে বন্যার হাত থেকে এই অঞ্চলটিকে বাঁচানোর জন্য এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেন হুভার। সেই থেকে এখন পর্যন্ত একটি সার্থক প্রকল্প হিসেবে হুভার্স ড্যাম চিহ্নিত। হুভার্স ড্যাম দেখা শেষ করে আমাদের যাত্রা শুরু হয় গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। গাছপালাহীন মরুভূমির মধ্য দিয়ে চলতে চলতে আমাদের বাস ড্রাইভার একটা উদ্ভিদের কাছে এনে বাসটি থামিয়ে দেয়। এখানে আমাদের ২০ মিনিটের বিরতি। এই গাছটির নাম শুনেই আমি চমক বোধ করি। এর আগে হুমায়ুন আহমেদ আমেরিকা নিয়ে লেখা তার এক ভ্রমণ কাহিনীতে গ্রন্থের নাম দিয়েছিলেন এই বৃক্ষের নামে, যশোহা বৃক্ষের দেশ। এই তবে সেই যশোহা বৃক্ষ। আমি এই না গুল্ম না গাছ জাতীয় এই উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি। এই বৃক্ষের একটা কাহিনী আছে। ১৯ শতাব্দীর মাঝামাঝিতে একদল পাদ্রী অ্যারিজোনার মোজাব মরুভূমির মধ্য দিয়ে যাবার সময় এই গাছগুলো দেখেন। বাইবেলে বর্ণিত আকাশের দিকে হাত বাড়িয়ে থাকা যশোয়ার কথা মনে করেই এই উদ্ভিদগুলোর নাম দেন যশোয়া বৃক্ষ। সেই থেকে এ নামেই বিচরণ করছে অ্যারিজোনা, নেভাদা, ইউটা আর ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চলে এই যশোয়া বৃক্ষগুলো। শুকনো মরুভূমিতে এই উদ্ভিদটি বিভিন্ন রকমের প্রাণীর আহার যোগায়, মানুষের জন্য নির্মল অক্সিজেন ছাড়ে। কিন্তু এই উদ্ভিদটি একটু ভিন্ন প্রকৃতির। এরা না বৃক্ষ না গুল্ম। গাছের কাজেও তার কোনো প্রয়োগ নেই, আবার লতা পাতার পর্যায়েও সে পড়ে না। কিন্তু কেমন যেন এক বিস্ময়কর আকৃতি নিয়ে এই উদ্ভিদগুলো মরুদ্যানের মধ্যে দাঁড়িয়ে আছে। আমাদের যাত্রা শুরু হয় আবার এই সেই অ্যারিজোনা অঞ্চল। এর কথা আমি প্রথম শুনেছিলাম হুমায়ুন আহমেদের কাছে। তার এক প্রিয় উপন্যাসিক জন স্টেনবেক তার গ্রেপস অফ রেথ নামক একটা উপন্যাস লিখেছিলেন এই অঞ্চলের পটভূমিতে। আমারও খুব ইচ্ছা হয়েছিল এই অঞ্চলটাকে একটু ঘুরে দেখি, কিন্তু সে সুযোগ আমার নেই। আমরা প্রায় ৩০ জনের একটা দল ছুটে চলছি গ্র্যান্ড ক্যানিয়নের দিকে একটা ট্যুরিস্ট বাসে করে।
বাইরে গাছপালার গায়ে তুষারের স্তূপ ক্রমাগত বাড়তে দেখে টের পাওয়া যায় গ্র্যান্ড ক্যানিয়নের অবস্থান খুব কাছেই। জনমানবের সাধারণ বসতি এখানে নেই বললেই চলে। কেবল এই পর্যটন কেন্দ্রকে ঘিরে যে সকল মানুষের একান্তই এখানে থাকা প্রয়োজন তারাই বাস করেন এখানে। ভূপৃষ্ঠ থেকে ৫,০০০ ফুট উঁচুতে যে জায়গাটা আমাদের নামিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে সাউথ রিম। সাউথ রিমের এই জায়গাটির নাম তুষায়ান। এখানে যে পরিমাণ বরফ পড়ে তাতে আর কোনো প্রান্ত দিয়েই গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য যাওয়া যাবে না। বাসটি যেখানে এসে থামলো সেখানে যাত্রীদের সাময়িক বিশ্রামের সুযোগও আছে। প্রায় ১০০ বছরের ঘরটির এক প্রান্তে রেস্তোরাঁ, ঘরটির অপর কামরাগুলো ছোটখাটো জাদুঘরই বলা চলে। গ্র্যান্ড ক্যানিয়ন খাতটি যে সকল বীর পরিব্রাজক আর প্রত্নতত্ত্ববিদ বহু বছরের সাধনায় আজকের পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছেন, তাদের কর্মকাণ্ড দেখার আয়োজন আছে এখানে। ক্যানিয়ন অঞ্চলের আবহাওয়া সবসময় চরম অবস্থায় থাকে। গরমের দিনে অতিরিক্ত গরম আর শীতের দিনে অতিরিক্ত শীত। জানুয়ারি মাসের শীতে গ্র্যান্ড ক্যানিয়নের পুরো অবয়ব জুড়ে বরফের আধিক্য। ৫,০০০ ফুট উচ্চতায় শীতের তীব্রতায় যেন নতজানু হয়ে আছে প্রকৃতি। আর এখানের গাছপালাগুলো নিজস্ব আবরণের বাইরেও পড়ে আছে বরফের আলখেল্লা। আমেরিকার অ্যারিজোনা রাজ্যের কলোরাডো নদীর খাত দিয়ে তৈরি ২৭৭ মাইল দীর্ঘ, ১৮ মাইল প্রস্থ এবং প্রায় ৫,০০০ ফুট গভীরতা নিয়ে এই গ্র্যান্ড ক্যানিয়ন বছরে প্রায় ৪০ লাখ পর্যটকের ভ্রমণ তৃষ্ণা মেটায়। সালে ইউরোপীয় কোনো দর্শক হিসেবে গ্র্যান্ড ক্যানিয়ন প্রথম নজর পড়েছিল স্প্যানিশ পরিব্রাজক ফ্রান্সিসকো ভারকুয়েজ ডি কলোরাডোর। ইউরোপিয়ান পরিব্রাজকেরা গ্র্যান্ড ক্যানিয়ন দেখে কিন্তু হতাশই হয়েছিলেন, কারণ বেশ কিছুদিন এই চত্বরে ঘুরে বেরিয়ে তারা ধন সম্পদ কিছুই খুঁজে পাননি। এর প্রায় ৩০০ বছর পর ১৮৫০ সাল থেকে একদল আমেরিকান সৈন্য গ্র্যান্ড ক্যানিয়ন দিয়ে অভিযান চালান। ১৮৬৯ সালে আমেরিকার ভূবিজ্ঞানী জন ওয়েস্ট ডি পাওয়েল ১০ জন সৈন্য নিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে নৌকা চালিয়ে অঞ্চলটি ভ্রমণ করেন এবং গ্র্যান্ড ক্যানিয়নের মাহাত্ম্য বুঝতে পেরে এর প্রত্নতাত্ত্বিক কাজ শুরু করে দেন। ১০ লাখ একর বিশিষ্ট এই পার্কটি ১৯০৮ সালে ন্যাশনাল মনুমেন্ট এবং ১৯১৯ সালে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক হিসেবে চিহ্নিত হয়। দিনে দিনে এই পার্কটি পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। পার্কটির চত্বর জুড়ে পর্যটকদের ঘুরে বেড়ানোর নানা আয়োজন আছে। কলোরাডো নদীর স্রোতধারার ঘর্ষণের ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে পাহাড়ের খাতগুলোতে তৈরি হয়েছে বেশ কিছু প্রাকৃতিক ভাস্কর্য। এই নির্মাণ প্রক্রিয়ায় ধীরে ধীরে রূপ নিয়েছে এসব অসাধারণ ভাস্কর্যিক অবয়ব। ক্যানিয়নের বিভিন্ন অবয়বের পাথর সারি দেখে প্রত্নতত্ত্ববিদেরা তার বয়স অনুমান করেন। ক্যানিয়নের পাহাড়গুলোকে আড়াআড়ি কাটলে ৯টা পাথরের স্তর পর্যন্ত চোখে পড়ে। সবচেয়ে উপরের স্তরটি লাইমস্টোন আর তার নিচের স্তরটি স্যান্ডস্টোনের। এরপর ধীরে ধীরে নিচের দিকে নামলে চোখে পড়ে এক ধরনের নরম পাথরের পুঞ্জীভূত অবয়ব। আসলে এগুলো ২৪ থেকে ২৯ কোটি বছরের পুরনো পারমেইন আমলের পাথর আর ফসিল।
তার নিচে হালকা ধূসর নীল রঙের লাইমস্টোনকে বলে রেডওয়াল লাইমস্টোন। এগুলো 36 কোটি বছরের পুরনো মিসিসিপিয়ান আমলের। তারও নিচে 41 কোটি বছরের পুরনো পাথরের স্তরটি চিকন স্যান্ডস্টোনের। এর নিচে 3টি স্যান্ডস্টোনের স্তর। এগুলো 57 কোটি বছরের পুরনো ক্যাম্বিয়ান আমলের। ক্যানিয়নের সবচেয়ে নিচের স্তরটি সবচেয়ে পুরনো। প্রিয় ক্যাম্বিয়ন আমলের এই পাথরের স্তরটি 1000 কোটি বছরের পুরনো বলেই প্রত্নতাত্ত্বিকেরা একমত হয়েছেন। কয়েকশো বছর আগেও মানুষের ধারণা ছিল স্বয়ং ঈশ্বর নিজ হাতে পাথর কেটে কেটে এমন কারুকাজময় পাহাড়ের সারি তৈরি করেছেন। এক জাতের লোকেরা বিশ্বাস করত জীবিত এবং মৃত মানুষের বাসস্থান আলাদা করার জন্য সৃষ্টিকর্তা এই ক্যানিয়ন বানিয়েছিলেন। আবার অন্য এক জাতের লোকের বিশ্বাস ছিল যে বাইবেলে বর্ণিত নূহ নবীর আমলে বন্যার ফলে এখানে এই নদীর উৎপত্তি হয়েছে। আর প্রত্নতাত্ত্বিকদের ধারণা লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে ঘটে যাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় এই ক্যানিয়নটির। পৃথিবী সৃষ্টির বয়স যদি হয় 5 বিলিয়ন বছর, তবে গ্র্যান্ড ক্যানিয়নের বয়স 1.7 বিলিয়ন বছর। এই সহস্র কোটি বছরের আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গলিত লাভার বিকিরণ, কলোরাডো নদীর খরস্রোতা ঘর্ষণ, এসবের ফলে ধাপে ধাপে হাজার হাজার বছরের ব্যবধানে তৈরি হয়েছে পাথরের নানা রকমের স্তর। কোনটি লাল, কোনটি মরচে, কোনটি খয়েরি, আবার কোনটি সবুজ। প্রকৃতি তার আপন নিয়মেই বিন্যস্ত করে তৈরি করে দিয়েছে এক মহান শিল্পকর্ম। 5000 ফুট উপর থেকে নিচের কলোরাডো নদীর চিহ্ন দশা ভালো করে দেখা যায় না। এই গ্র্যান্ড ক্যানিয়নকে পৃথিবীর প্রাচীন আশ্চর্যের একটি হিসেবে চিহ্নিত করা হতো। এখনো এই আশ্চর্য প্রকৃতিটিকে দেখার জন্য সারা পৃথিবী থেকে বছরে প্রায় 50 লাখ পর্যটক বেড়াতে আসেন। নির্ধারিত সময় শেষে আবার বাসে উঠতে হয় শহরে ফেরার জন্য। এই জঙ্গলে যিনি পর্যটন কেন্দ্রের দায়িত্বে আছেন তিনি আসেন আমাদের বিদায় জানাতে। বেড়াতে আসার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি শোনান একটা দুঃখের সংবাদ। তিনি বলেন এই গ্র্যান্ড ক্যানিয়ন নাকি আত্মহননকারীদের কাছে খুব প্রিয় জায়গা। বছরে প্রায় 50 জন দুর্ভাগা এখানে আসেন শুধুমাত্র আত্মহত্যা করার জন্য। কারণ 5000 ফুট উপর থেকে পাহাড় গলিয়ে নিচে নামার পর কেউ আর বেঁচে থাকতে পারে না। দূরে অ্যারিজোনার পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যায়। কোটি বছরের স্মৃতিচিহ্ন সমূহ ধারণ করে আমরা ধীরে ধীরে গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চল ছেড়ে আসি। লাস ভেগাস আমাদের আবার ডাকছে। আমরা আবার দেখব আজকে রাতের লাস ভেগাসের আরো অবশিষ্ট অনেক